দীপা সূর্যকে বলে, ডাক্তারবাবু আপনি নতুন জীবন শুরু করুন। সূর্য বলে, এই দুনিয়া উলটপালট হয়ে যাক, এই সবকিছু ধ্বংস হয়ে যাক, তারপর আমি তোমাকে ডিভোর্স দিব না। ওইদিকে জয় অলির কাছ থেকে জানতে পারে মিশকে অলিকে ছবিগুলো দিয়েছে। এইটা শুনে জয় রেগে যায়। জয় বলে, অনেক হয়েছে মিশকে, এবার আমি তোমাকে ছাড়বো না, আমি সবাইকে সত্যিটা বলে দেব। জয় কি তাহলে সবাইকে সত্যিটা বলে দেবে? সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখুন। সূর্য দীপার কাছে অনুরোধ করে, শুধুমাত্র একটা দিন আমাকে দাও, আমি আজকের দিনটা তোমার সাথে থাকতে চাই। তখনই পাশ থেকে এক পানিপুরিওয়ালা বলে, আসুন স্যার ম্যাডাম পানিপুরি খান। দীপা সূর্যকে বলে, ডাক্তারবাবু আমি সারাদিন ধরে কিচ্ছু খাইনি, আমার ক্ষুধা লেগেছে। মুম্বাইতে তো আর ফুচকা পাওয়া যায় না, তাই যেটা পাওয়া যায় চলুন সেটাই খাই। এটা শুনে সূর্যের মুখে এক চিমটি হাসি ফুটে। সূর্য রাজি হয়ে যায় যাওয়ার জন্য। সূর্য দীপার হাত ধরে পানিপুরি খেতে যায়। এরপর দুজন পানিপুরি খায়। পানিপুরি খেতে গিয়েও দুজন একটু খুনসুটি করে। সূর্য দীপাকে খাইয়ে দিতে গিয়ে নিজেই খেয়ে নেয়। এরপর দোকানদার দীপাকে পানিপুরি দিলে সূর্য সেটাও খেয়ে নেয়। দীপা বলে, ডাক্তারবাবু একটু ধীরে খান, এটার মধ্যে তো ঝাল রয়েছে অনেক। দীপার বলতে না বলতেই সূর্যর বিষম লেগে যায়। দীপা তখন তাড়াতাড়ি করে পাশের দোকানে গিয়ে আইসক্রিম কিনে। সূর্য আইসক্রিম খেতে থাকে। এরপর দীপা একটি আইসক্রিম নেয়। দীপার আবার সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। সূর্য বলে, আরে আমরা তো দুই দোকানে টাকাই দিন এখনো। সূর্য মানিব্যাগ বের করতে যায়। সূর্য বলে, আমি তো মানিব্যাগ গাড়িতে ফেলে এসেছি। দীপা বলে, আচ্ছা সমস্যা নেই, আমি টাকা দিচ্ছি। দীপাও ব্যাগ খুলে দেখে দীপার ব্যাগও টাকা নেই। সূর্য বলে, তাহলে কি করার, চলো আগের বার যা করেছিলাম সেটাই করি, তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ো। সূর্য দীপার হাত ধরে দৌড়াতে থাকে। সূর্য দীপার পিছনে পিছনে দুই দোকানের মালিকও দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে দীপার জুতা ছিঁড়ে যায়। তখন সূর্য দীপাকে কোলে করে নিয়ে দৌড়াতে থাকে। সূর্য একটা দোকানে পিছিয়ে গিয়ে লুকায়। দোকানদার দুইজন ওদের দেখতে পায় না। এটা দেখে দুজন হাসতে থাকে। হাসির মধ্যে সূর্য দীপার মুখের দিকে তাকিয়ে থাকে। সূর্য অনেক বছর পর দীপাকে এত খুশি দেখছে। ওইদিকে তো দীপা হেসে চলেছে। দীপা হাসতে হাসতে বলে, কাজটা কিন্তু ঠিক হলো না ডাক্তারবাবু। সূর্য বলে, এর থেকে ভালো কিছু হতেই পারে না দীপা। তখন দীপা সূর্যের দিকে তাকায়। দুইজন দুজনের দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ। সূর্য দীপাকে কিস করতে যায়। তখন দীপা বলে, এটা ঠিক হচ্ছে না ডাক্তারবাবু। সূর্য বলে, কেন? তুমি জানো ওলি আজকে আমাকে কি বলেছে? ওলি বলেছে এবার আমাদের ডিভোর্সটা নিতেই হবে। এটা শুনে দীপা একটু অবাক হয়। দীপার মনটা খারাপ হয়ে যায়। দীপার নিজের বিয়ের কথা মনে পড়ে যায়। দীপা নিজের কষ্ট চেপে রেখে দিয়ে সূর্যকে বলে, ওলি ভুল কি বলেছে, আপনার কষ্ট হলেও ডিভোর্সটা তো নিতেই হবে। সূর্য জোর গলায় বলে, দিব না ডিভোর্স আমি তোমাকে, পৃথিবী তোলপার হয়ে যাক, দীপা শুধু সূর্যরই থাকবে। দীপা বলে, আপনি কেন তো জটিলতা বাড়াতে চাচ্ছেন ডাক্তারবাবু? আপনি কেন বিষয়টা বুঝতে চাচ্ছেন না? আমরা তো এমনি তো কম যন্ত্রণা সহ্য করছি না, আর কত কষ্ট বাড়াবো আমরা বলুন তো? সূর্য বলে, আমি ভেবেছিলাম আমি পারবো, কিন্তু আমি পারছি না দীপা, আমার দম বন্ধ হয়ে আসছে। তুমি জানো ওলি চাই আমি চারুকে বিয়ে করি, চারুও চাই আমি চারুকে বিয়ে করি, কিন্তু কেউ আমার মনের কথা ভাবে না, কেউ একবার জিজ্ঞেসও করে না আমি কি চাই। দীপা সূর্যকে বলে, আপনি একটু শান্ত হন ডাক্তারবাবু, বিয়ের কার্ড ছাপানো হয়ে গিয়েছে, সবাইকে জানানো হয়েছে, আপনি একটু নিজেকে সামলান, একটু বোঝার চেষ্টা করুন। আপনি অনেকটা পথ অলরেডি পেরিয়ে গিয়েছেন, এখন আর পিছু ফিরে তাকাবেন না। সূর্য বলে, আমি তোমাকে কতবার বলবো আমি পারছি না, আমি এটা করতে পারবো না দীপা। দীপা এবার ওখান থেকে উঠে বলে, আমাকে এখন যেতে হবে। সূর্য দীপার হাত ধরে। সূর্য বলে, প্লিজ যেও না দীপা, আমার চোখের দিকে তাকাও, তুমি দেখো সবকিছু আগের মতোই রয়েছে, আমি তো কোনো কিছু চেঞ্জ দেখছি না, তুমিও তো সে আগের মতোই রয়েছো। তোমার মনে আছে আমরা ফুচকার আইসক্রিম খেতে গিয়ে এভাবে তোমার জুতা ছিঁড়ে গিয়েছিল, আমরা টাকা না দিয়ে পালাচ্ছিলাম, এতগুলো বছর পর আমরা আগের মতো একটা দিন কাটালাম, কেন কাটালাম বলো তো? দীপা বলে, আপনি তো এটা মন থেকে চেয়েছিলেন, এর জন্য পেয়েছেন এই দিনটা। সূর্য বলে, মন থেকে তো আমি তোমাকেও চাই, প্রত্যেকটা মুহূর্তে আমি তোমাকে চেয়েছি, এইটা বোঝো না তুমি? ঠিক আগের মতো করে আমি তোমাকে চেয়েছি। দীপা বলে, এই মুহূর্তগুলো আমার কাছে ম্যাজিকের মতো, আর আমি এইটাও জানি এই সিন্ড্রেলার জাদুর আজ শেষ, এখন আমাদের বাস্তবে ফিরতে হবে। সূর্য বলে, ও আমাদের বাস্তবে ফিরতে হবে, এতই কি সহজ? দীপা বলে, প্লিজ ডাক্তারবাবু, আপনি কিন্তু আপনার মেয়েকে কথা দিয়েছেন, আপনি চারুকে কথা দিয়েছেন, আর আমি জানি আপনি যাকে কথা দেন সে কথা রাখেন, আমি জানি আপনি এই কথাটাও রাখবেন। সূর্য বলে, তাহলে আমার কি হবে বলো? দীপা বলে, আমার কাছে আপনার সব প্রশ্নের উত্তর নেই ডাক্তারবাবু, আপনি যদি এই প্রশ্নের উত্তর কখনো খুঁজে পান তখন আমাকে একটু বলবেন, এখন আমাদের উচিত কোনো লয়ারের কাছে যাওয়া। সূর্য বলে, হ্যাঁ লয়ারের কাছে তো যাবই, আর তুমি এইসব মুখ বন্ধ করে দেখবে তাই তো? তুমি কি একবার প্রতিবাদ করবে না? তোমার চোখের সামনে থেকে তোমার মেয়েকে তোমার হাজবেন্ডকে নিয়ে যাচ্ছে অন্য কেউ, তাও তুমি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। সূর্য উত্তেজিত হয়ে চিৎকার করতে থাকে। দীপা সূর্যকে সামলানোর চেষ্টা করে। দীপা সূর্যের চোখের জল মুছে দেয়। দীপা বলে, ডাক্তারবাবু প্লিজ একটু শান্ত হন, আমার কত দুঃখ কষ্ট মুছে গিয়েছে আপনার মুখের হাসিতে, আপনার চোখে জল মানায় না, প্লিজ ডাক্তারবাবু আপনি কান্না করবেন না, আপনি আমার নতুন করে জীবন শুরু করেন ডাক্তারবাবু, আমার বিশ্বাস সবকিছু ঠিক হয়ে যাবে, আমাদের সবকিছু ঝাপসা হয়ে গিয়েছিল, এবার চোখ পরিষ্কার করে সামনের দিকে তাকান। সূর্য বলে, কত সহজে তুমি এই কথাগুলো বলে দিলে, আচ্ছা আমার জায়গায় যদি তুমি থাকতে তুমি কি সেম কাজটা করতে পারতে? এই প্রশ্নে দীপা কোনো কিছুই বলে না। দীপাকে চুপ করে থাকতে দেখে সূর্য চিৎকার করে বলে, কি হলো বলো আমাকে পারতে কিনা? দীপা বলে, আর কত ভাঙবেন আমাকে, এটা করে কি হচ্ছে, আমাদের দুজনের পথ আলাদা হয়ে গেছে ডাক্তারবাবু, এই পথ আর কখনো এক হবে না, আপনি একটু বোঝার চেষ্টা করুন, প্লিজ একটু নিজেকে সামলান। দীপা কান্না করতে করতে ওখান থেকে চলে যেতে থাকে। সূর্য পিছন থেকে চিৎকার করে বলতে থাকে, শুধু আমার প্রশ্নের উত্তর দিয়ে যাও দীপা, আজকে যদি তুমি আমার জায়গায় থাকতে তাহলে কি পারতে নতুন জীবন শুরু করতে?
দীপা কান্না করতে করতে চলে যেতে থাকে। দীপা পিছন ফিরে তাকায় না। সূর্য আবার চিৎকার করে বলতে থাকে, তুমি আমাকে কি বলবে? তোমার কাছে তো উত্তর নেই কোনো। তাহলে আমাকে কি করতে বলো? সবকিছু মেনে নিতে বলো? নিজের মেয়ের অন্যায় আবদার মেনে নিতে বলো? ওর মা থাকা সত্ত্বেও ও যাকে পছন্দ করে তাকে বিয়ে করতে হবে, তাই তো? নিজেকে আমি স্যাক্রিফাইস করব। তুমি এসে আমাকে কি বা বলবে? বলবে ডাক্তারবাবু নিজেকে সামলান, শান্ত হন। ঠিক আছে, তুমি যেটা চাইছো সেটাই হবে। আমার মেয়ে যাকে বলছে আমি তাকেই বিয়ে করব। কিন্তু একটা কথা শুনে রাখো দীপা, ডিভোর্স আমি তোমাকে দিব না। এটা শুনে দীপা দাঁড়িয়ে যায়। দীপা পিছন ফিরে সূর্যের দিকে তাকায়। সূর্য দেখতে পায় দীপাও কান্না করছে। সূর্য আবার চিৎকার করে বলে, তোমাকে ডিভোর্স না দিয়ে বিয়ে করলে যদি আমাকে পুলিশ ধরে নিয়ে যায়, রাস্তায় ফেলে মারে আমাকে, তাও আমি সহ্য করব। তারপর আমি তোমাকে ডিভোর্স দিব না। তাতে যা হওয়ার হোক, আমি জেলে চলে যাব, জেলে ঘানি টানবো, তবু আমি তোমাকে ডিভোর্স দিব না। সূর্যর মুখে এরকম কথা শুনে দীপা আরো বেশি করে কান্না করতে থাকে। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ। এরপর সূর্য বলে, আমার আর কিছু বলার নেই, তোমরা যা বলছো আমি সেটাই করব। আমার আর কোনো দায়ভার নেই, আমার যা বলার আমি বলে দিয়েছি। দীপা কান্না গলায় বলে, এমনটা করবে না ডাক্তারবাবু, এটা সম্ভব নয়। সূর্য এবার রেগে যায়। সূর্য দীপাকে চিৎকার করে বলে, আরে তুমি যাও না এখান থেকে, তোমাকে না যেতে বললাম? আমি আর দুর্বল হব না, তুমি যাও এখান থেকে, আমি আর তোমাকে দেখতে চাই না। আর যাওয়ার আগে শুনে রাখো, গোটা দুনিয়া যদি ধ্বংস হয়ে যায়, গোটা ব্রহ্মাণ্ড যদি ধ্বংস হয়ে যায়, তারপরও সূর্য দীপার হয়ে থাকবে আর দীপা সূর্যের হয়ে থাকবে। এটা ছিল, আছে আর ভবিষ্যতেও থাকবে। তুমি যাও এখন এখান থেকে। দীপা কান্না করে ওখান থেকে চলে যেতে থাকে। সূর্য মাটিতে বসে পড়ে। সূর্য কান্না করতে থাকে। সাক্ষ্যদীপের বাড়ির মানুষ দীপাকে নিয়ে টেনশন করছে। সাক্ষ্যদীপ বলে, কি হলো বুঝতে পারছি না, এতক্ষণ তো ওনার বাড়িতে চলে আসার কথা ছিল। আমি ফোন করে শুনেছি উনি প্রথম রাউন্ডে সিলেক্ট হয়েছে। সাক্ষ্যদীপের মা বলে, সেটাই তো, তাহলে ও এখন কোথায় রয়েছে? সাক্ষ্যদীপ বলে, সেটাই তো বুঝতে পারছি না। ফোন করে জানতে পারলাম ওখান থেকে সবাই বেরিয়ে গিয়েছে। তখনই দীপা বাড়ির মধ্যে ঢুকে, কিন্তু কেউ খেয়াল করে না। জয় সাক্ষ্যদীপকে বলে, তুমি একটু বেরিয়ে দেখবে মা আসছে কিনা। দীপা জয়কে বলে, এই তো আমি জয়ী। সবার মুখটা হাসি খুশি থাকে, কারণ দীপা প্রথম রাউন্ডে সিলেক্ট হয়েছে। কিন্তু সবাই দীপার মুখটা দেখে আবার মুখ কালো করে ফেলে। জয় দীপাকে বলে, মা কি হয়েছে তোমার? তোমার মনটা এত খারাপ কেন? দীপা জয়কে বুকে আগলে নেয়। দীপা বলে, তুমি বুঝলে কিভাবে? এইসব দেখে সাক্ষ্যদীপের মাকে ইশারায় বলে, কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। সাক্ষ্যদীপের মা দীপাকে বলে, তুমি কি কান্না করছো? সাক্ষ্যদীপ বলে, আমরা তো শুনলাম আপনি কোয়ালিফাই করে গিয়েছেন, তাহলে কেন কান্না করছেন? জয় বলে, মা তোমাকে ওলি কিছু বলেছে? দীপা বলে, না। সাক্ষ্যদীপের মা বলে, আচ্ছা এইসব কথা বাদ দাও, ও মাত্র আসলো, ওকে একটু বসতে দাও। তোমরা দুজন এখান থেকে যাও, এখন আমরা দুজন মহিলা মহিলা কথা বলবো। সাক্ষ্যদীপ বলে, আমি নয় চলে যাচ্ছি, কিন্তু জয়ী তো মেয়ে। সাক্ষ্যদীপের মা বলে, জয়ী মেয়ে কিন্তু মহিলা নয়, সইও এখান থেকে যাবে। সাক্ষ্যদীপ বলে, আসো জয়ী, আমরা এখান থেকে যাই। সাক্ষ্যদীপ আগে চলে যায়। জয়ের পর অন্য রুমে চলে যায়, কিন্তু জয় আড়াল থেকে সব শুনতে থাকে। জয় বলে, আজকের দিনে আমার মাকে কে কষ্ট দিল? মার চোখ দিয়ে জল ঝরছে, আমাকে জানতে হবে আজকের দিনও মাকে কে কষ্ট দিল। সাক্ষ্যদীপের মা দীপাকে বসায়, এরপর জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? জয় আবার বলতে থাকে, এখন তো আবার ওই পচা আন্টি ফিরে এসেছে, আবার ওই পচা আন্টি মার কিছু করেনি তো? সাক্ষ্যদীপের মা দীপার হাত ধরে বলে, দেখো এখন তো এখানে কেউ নেই, তুমি আমাকে মন খুলে সব কথা বলতে পারো। দীপা চুপ করে থাকে, দীপা কিছুই বলে না। সাক্ষ্যদীপের মা আবার বলে, দেখো তোমার চুপ করে থাকা আমাকে আরো কষ্ট দিচ্ছে, আমি তো তোমার মায়ের মতো, তুমি আমাকে সবকিছু বলতে পারো। দীপা কান্না করতে করতে সাক্ষ্যদীপের মাকে বললে, আমরা এমনভাবে জড়িয়ে গিয়েছি যে আমি ডাক্তারবাবুর কাছ থেকে কোনোভাবে বেরোতে পারবো না। উনি আজকে এসেছিলেন, আমার ক্ষত জায়গাটায় প্রলেপ দিয়ে গিয়েছেন, সঙ্গে আমার যন্ত্রণাতেও। আমাদের মেয়ে সোনা মানে অলি, ও চায় আমার ডাক্তারবাবুর ডিভোর্সটা হয়ে যাক। এটা শুনে তো জয়ী আতকে ওঠে। দীপা আবার সাক্ষ্যদীপের মাকে বলতে থাকে, আমি এটা মেনে নিয়েছিলাম জানেন। এটা বলে দীপা আবার কান্না শুরু করে। জয়ী আড়াল থেকে বলতে থাকে, হিংসুকুটি আবারও মাকে কাঁদালো। যতবারই ভাবে আমি হিংসুকুটিকে ক্ষমা করে দেব, ততবারই আমার ঘৃণাটা বাড়িয়ে দেয় হিংসুকুটি। আমি তোমাকে ঘৃণা করি হিংসুকুটি, আই হেট ইউ হিংসুকুটি। পরের দিন স্কুলে গিয়ে জয় অলিকে বলে, তোমার মা তোমার জন্য এত কিছু করলো, তারপরও তুমি চাইছো তোমার বাবা তোমার মাকে ডিভোর্স দেয়, এরপর চারুকে বিয়ে করুক। কেন অলি? অলি বিরক্ত হয়ে বলে, ও মা বুঝি তোমাকে এখানে পাঠিয়েছে এটা জানার জন্য? জয় এবার রেগে যায়। জয় চিৎকার করে বলে, তুমি নিজেকে কি ভাবো? হ্যাঁ, বারবার নিজের মাকে কষ্ট দাও। অলি বলে, আমার মা, আমি আমার মাকে কষ্ট দিয়েছি, তোমার কি তাতে? তুমি আমাকে অপমান করা বন্ধ করো। জয় অলির কথায় থামে না। জয় বলে, তুমি একটা বাজে মেয়ে, তোমার জন্য যে যাই করুক তুমি সবসময় নিজের কথা ভাবো। অলি বলে, জয় তুমি চুপ করো, আমি কিন্তু রাগের মাথায় কিছু একটা করে বসবো। জয় আবার বলে, মা লাইফ রিস্ক নিয়ে শ্রেয়ানকে এনে তোমার কাছে ক্ষমা চাইছে, এরপর তুমি মাকে এইসব বলছো? অলি বলে, চুপ করো তুমি, এই সব কিছু সাজানো ছিল। আয়ুষ তুমি চোখে দেখতে পেতে, তাহলে তুমি তোমার পাতানো মায়ের আসল রূপ দেখতে পেতে। তোমার মায়ের সাথে শ্রেয়ানের খুব ভাব, আমাকে আর আমার বাবাকে ট্র্যাপে ফেলার জন্য তোমার মা এটা করেছে। জয় বলে, তুমি এসব কিভাবে দেখলে? অলি বলে, আমি দেখেছি, আমার কাছে ছবি এসেছিল, ওইখানে মা শ্রেয়ানকে হাক করছে। জানো তুমি এটা? জয় বলে, এটা কখনো হতে পারে না। অলি বলে, কতটুকু চিনো তুমি ওনাকে? এই তো 2 দিন হলো মামা বলে ডাকছো। জয় বলে, দাঁড়াও দাঁড়াও, তুমি ছবিগুলো কিভাবে পেলে? অলির আবার মিশকার বলা কথাগুলো মনে পড়ে যায়। মিশকা কাউকে বলতে বারণ করেছে। অলি বলে, আমি ছবিগুলো পেয়েছি, আমি বলবো না আমি কোথা থেকে পেয়েছি, আমি যা পেয়েছি সত্যিটাই পেয়েছি, আমি তার নাম বলবো না। এটা বলে অলি ওখান থেকে চলে যায়। জয় বলে, অলিও চলে গেল ওখান থেকে, সত্যিটা বলে গেল না।
জয়ী বাথরুমে গিয়ে নিজের মুখ মুছে আর বলে, তুমি কেন এটা করলে মা? আমি ভেবেছিলাম সেই ছোটবেলার মতো তোমার কোলে ঝাঁপিয়ে পড়বো আর বলবো আমার আর কোনো চিন্তা নেই। আমি এটা কেন বলতে পারলাম না? ওইদিকে জয়ী রেগে গিয়ে বলতে থাকে, এই খেলা একজনই খেলতে পারে, আমি আর তাকে ছাড়বো না। অনেক হয়েছে, আমি সবাইকে সত্যিটা বলে দেবো এখন।